আসসালামু আলাইকুম ভাইয়ারা, কি অবস্থা তোমাদের সবার? সবাই কেমন আছো? আজকে আমরা পদার্থবিজ্ঞানের গতির বেসিকের পার্ট 2 নম্বর যে ক্লাসটা আছে সেটা করব। আজকে আমরা গতির সমীকরণের প্রতিপাদন করব। অর্থাৎ আজকের এই ক্লাসটা করার পর তোমার ইনশাল্লাহ গতির সমীকরণে আর কোনো ইনশাল্লাহ সমস্যা হবে না। তাহলে চলো আমাদের ভিডিওটা শুরু করা যাক। একটু খেয়াল করো ভাইয়া, আমরা তো পার্ট 1-এর ভিতরে এই অধ্যায়ের বেসিক ক্লাসগুলো করছি। অর্থাৎ গতি কি, তাৎক্ষণিক গতি কি, এই সমস্ত কিছু নিয়ে, ত্বরণ নিয়ে যা কিছু আছে মোটামুটি সব কিছু নিয়েই তোমাদেরকে ছোটখাটো আলোচনা করা হয়েছে। এখন আমরা আজকে পড়ব গতির সমীকরণ। অর্থাৎ আমরা যে গতির চ্যাপ্টারটা পড়তেছি এগুলোর কিছু সমীকরণ আছে, যে সমীকরণ দিয়ে আমাদের ম্যাথ করতে হবে। এখন প্রশ্ন হলো, এই গতির সমীকরণ এটা কোথা থেকে আসলো? অর্থাৎ সমীকরণের প্রতিপাদনটা কিভাবে হবে? অর্থাৎ তোমাকে জিনিসটা ফিল করতে হবে। তো আমরা আজকে এই গতির সমীকরণের প্রতিপাদন করব। একটু খেয়াল করো, আমরা একদম জেনারেল যে সূত্রগুলো আছে, সমীকরণগুলো আছে, সেগুলো কি কি জানি আমরা? কত S/T, এটা তো তুমি জানো। আচ্ছা, তুমি তো ত্বরণ জানো। ত্বরণ জানো A = V - U/T। আচ্ছা, একটু খেয়াল করবে, এগুলো একদম সাধারণ ছিল, গতকালকে আলোচনা করা হয়েছে। এখন কথা হয়েছিল, আজকে আমরা গতির সমীকরণ পড়ব। গতির সমীকরণ কয়টা? গতির সমীকরণ কয়টা? যারা 27 ব্যাচ আছো তারা অবশ্যই এগুলো করে ফেলছে। যারা 28 ব্যাচ আছো, অর্থাৎ যারা গত 4-5 মাস আগে ক্লাস 9-এ উঠছো, যারা 28 সালে এসএসসি পরীক্ষা দিবা, তাদের কাছে, অনেকের কাছে এটা নতুন হইতে পারে। তো যখন ক্লাস 9 থেকে 10-এ ওঠে যারা, অর্থাৎ 1 বছর কিন্তু তারা এগুলো প্র্যাকটিস করে, প্র্যাকটিস করতে করতে এদের কাছে এগুলো কি লাগে ভাই? একদম সহজ লাগে। যারা নতুন থাকে, যারা ক্লাস 9-এ ওঠে 8 থেকে, তাদের কাছে প্রথম প্রথম এই জিনিসগুলো কিন্তু একটু ইন্টারেস্টিং লাগে। তো দেখো, যারা ক্লাস 9-এ পড়তেছো, 28-এর ব্যাচ, 27-এর ব্যাচ, আশা করি তোমরা সবাই পারো। দেখো ভাই, আমার সূত্র কি কি আছে? V = U + AT। আর একটা সূত্র কি জানি? S = UT + ½ AT²। S = V + U/2 * T। V² = U² + 2AS। এগুলো হয়েছিল সব কি গতি সমীকরণের সূত্র, এবং এটা হয়েছিল সম ত্বরণ বা সুষম ত্বরণের জন্য। সুষম ত্বরণের জন্য। এইবার একটু খেয়াল করো ভাইয়া, একটু খেয়াল করো, এই জায়গা থেকে আমি S = কি পাই? VT পাই না? তাহলে S = যে VT, এই সূত্রটা জাস্ট সমবেগের জন্য। এই তো, এই তো ভাইয়া। এখন কথা ছিল তোমাদের সূত্র প্রতিপাদন আসবে না, কিন্তু তারপরেও কেন সূত্রটা তুমি দেখতে চাইতেছো বা তোমাকে কেন দেখানো হইতেছে? কারণ তুমি সূত্রটা যেন ফিল করতে পারো। অর্থাৎ আমরা যখন টাইপ ভিত্তিক ম্যাথ করাবো, অর্থাৎ আমাদের যে গাণিতিক সমস্যাগুলো আমরা করাবো, সেই গাণিতিক সমস্যার করানোর সময় তুমি যেন জিনিসগুলো ধরতে পারো যে আসলে জিনিসগুলোর ভিতরে কি হইতেছে। তুমি একটু খেয়াল করো, একটু খেয়াল করো। মনে করো এটা একটা রাস্তা। এটা কি রাস্তা? এই জায়গায় মনে করো তুমি আছো, এই জায়গায় তুমি আছো। আচ্ছা, এই জায়গায় যেহেতু তুমি আছো, এই জায়গায় যেহেতু তুমি আছো, এই জায়গা থেকে মনে করো তুমি হাঁটা শুরু করলা। যখন তুমি হাঁটা শুরু করছো, তুমি এই জায়গায় যখন এইখান থেকে হাঁটা শুরু করে সামনে যাইতেছো, মনে করো তুমি এই পর্যন্ত আসছো ভাইয়া। কোন পর্যন্ত আসছো? এই পর্যন্ত আসছো। এখন এই জায়গা থেকে এই পর্যন্ত আসতে তোমার কি একটা সময় লাগছে না? সেই সময়টাকে টি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? টি। অর্থাৎ এটাকে কি দ্বারা প্রকাশ করা হবে? সময়টাকে টি দ্বারা প্রকাশ করা হয়। তোমার এই জায়গা থেকে এই পর্যন্ত আসতে অবশ্যই একটা
জায়গা পরিবর্তন করতে হয়েছে, তাহলে সেটা কি তোমার সরণ। মনে করো তুমি এই জায়গা থেকে এই পর্যন্ত এস সরণে সামনে গাইলা, তাহলে এস কি তোমার সরণ। অর্থাৎ তুমি এই দিক থেকে এই দিকে আসছো। এবার একটু খেয়াল করো ভাইয়া, তুমি যখন এই জায়গায় ছিলা তখন তোমার একটা বেগ ছিল, সেই বেগটা ছিল মনে করো আদিবেগ। তাহলে আদিবেগকে আবার ইউ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এইটা কি আদিবেগ। এটা কি আদিবেগ। তুমি যখন এই জায়গায় আসছো তখন তুমি এখানে একটা বেগ প্রাপ্ত হইছো, তাহলে সেই বেগটা কি ভাইয়া শেষ বেগ। কি বেগ শেষ বেগ। শেষ বেগকে কি দ্বারা প্রকাশ করা হয় ভাইয়া ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে তোমার এই জায়গায় কি কি জিনিস আসতেছে, তুমি এখান থেকে যখন এই জায়গায় আসছো মনে করো সেখানে তোমার বেগের পরিবর্তন ঘটছে। যখন বেগের পরিবর্তন ঘটছে সেই বেগের পরিবর্তনের হারের ক্ষেত্রে তোমার এই জায়গায় একটা ত্বরণ ঘটছে, তাহলে এই কি তোমার ত্বরণ। মনে করো তুমি এই জায়গা থেকে এই পর্যন্ত সুষম ত্বরণে আসলা। আমরা কিন্তু বেসিক ক্লাসে শিখাইছিলাম যে ত্বরণটা কিভাবে বাড়ে, সুষম ত্বরণটা কিভাবে বাড়ে এবং মন্দন কিভাবে হয়, সমবেগ কি, সুষম মন্দন কি, সুষম ত্বরণ কি, এগুলা কিন্তু প্রথম ক্লাসেই করানো হয়েছে। তোমরা যারা প্রথম ক্লাসটা করো নাই তারা অবশ্যই আগে প্রথম ক্লাসটা করে তারপরে এই ক্লাস করবে। একটু খেয়াল করবে। তাহলে আমার এই জায়গায় কি কি আছে, আমার দ্বিতীয় অধ্যায়ের সমীকরণের জন্য আমার এস লাগতেছে, আমার টি লাগতেছে, আমার এ লাগতেছে, আমার ই ভি লাগতেছে, আমার ইউ লাগতেছে। এই কটা জিনিস কিন্তু আমার লাগতেছে, এই কটা জিনিস আমার লাগতেছে। তাহলে এস কি আমার, এস হলো সরণ, টি কি ভাইয়া সময়, এ কি ত্বরণ, ভি কি শেষ বেগ, আর ইউ কি আদিবেগ। এই তো এই তো তাহলে প্রত্যেকটার কি আবার একক আছে না, প্রত্যেকটার কি একক আছে। তাহলে প্রতিটা যদি একক হয়, একটু খেয়াল করবে, একটু খেয়াল করো, সরণের একক হলো মিটার। তোমার অঙ্ক কিলোমিটারে থাকতে পারে, তোমার অঙ্ক কিলো মাইলে থাকতে পারে, যা কিছু থাকুক তুমি কিসে নিয়ে করবা মিটারে নিয়ে করবা। সময়ের একক হচ্ছে হলো সেকেন্ড, ত্বরণের একক মিটার পার সেকেন্ড ইনভার্স 2, এগুলা কিন্তু বেসিক ক্লাসে করানো হয়েছে। শেষ বেগ মিটার পার সেকেন্ড ইনভার্স 1, আদি বেগ মিটার পার সেকেন্ড ইনভার্স 1। এখন কথা হচ্ছিল এই জিনিসগুলো তো আমরা এখন বুঝতে পারছি। আচ্ছা, এই জিনিসগুলো যদি আমরা এখন বুঝতে পারি, এইবার আসো আমরা প্রথম যে সূত্র প্রতিপাদনটা করব, অর্থাৎ আমাদের 1 নম্বর সূত্র, 1 নংয়ের প্রতিপাদন। এখন 1 নংয়ের প্রতিপাদন আমরা কিভাবে করব, কিভাবে করব তুমি একটু চিন্তা করো তো, একটু চিন্তা করো। তুমি তোমার বাসা থেকে বের হইছো, তোমার বাসা থেকে তুমি বের হইছো, তুমি আদিবেগে স্থির অবস্থান থেকে তুমি যাত্রা শুরু করলা। এই জায়গা থেকে তুমি জাস্ট স্থির অবস্থান বাদ দাও, তুমি এই জায়গা থেকে যাত্রা শুরু করছো। যখন তুমি এখান থেকে যাত্রা শুরু করছো তখন তোমার এখানে একটা কি ছিল বেগ ছিল না। যখন তুমি হাঁটা শুরু করলা, যখন তুমি হাঁটা শুরু করলা তুমি এই জায়গা থেকে মনে করো এই পর্যন্ত আসছো। যখন তুমি এই পর্যন্ত আসছো তখন তুমি একটা বেগ প্রাপ্ত হইছো। তাহলে তোমার এই জায়গা থেকে এই জায়গায় আসতে যে বেগের পরিবর্তনটা হইলো, এই জায়গা থেকে এই জায়গায় আসতে সেই বেগের পরিবর্তনটা হইলো, তাহলে প্রথম যে জিনিসটা বেগটা ছিল যে জায়গা থেকে তুমি যাত্রা শুরু করছো সেটা তোমার আদি বেগ, আর এটা তোমার কি শেষ বেগ। এখন এই জায়গা থেকে এই জায়গায় আসতে তোমার কি একটা সময় লাগছে না, এইখান থেকে এই পর্যন্ত আসতে তোমার কি একটা সময় লাগছে না। তাহলে একটু চিন্তা করো তো, তুমি মনে করো এই জায়গা থেকে এই জায়গায় যে আসলা, তো এই জায়গায় তোমার একটা বেগের পার্থক্য আছে না। তুমি এই জায়গা থেকে এই জায়গায় যে আসছো তুমি কতটুকু দূরে আসছো বা কতটুকু বেগে আসছো। মনে করো সাপোজ এই দিকেও যদি না বোঝো, তুমি চিন্তা করো যে আমার বয়স, তোমার বয়স মনে করো 20 বছর, আমার বয়স মনে করো 30 বছর, তাহলে 30 আর 20। এখন যদি বলি আমাদের বয়সের পার্থক্য কত, তুমি কি করবা 30 থেকে 20 বিয়োগ দিবা না। তাহলে এই যে ঠিক তেমনি তোমার শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ দিবা, শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ দিবা। তাহলে বিয়োগ যদি দাও তাহলে কি পাবা, বেগের পার্থক্য পাবা। তাহলে তুমি যদি বেগের পার্থক্য পাও, তুমি যদি বেগের পার্থক্য পাও তাহলে ভি মাইনাস কি ইউ না। তাহলে এইটাকে তুমি যদি এই জায়গা থেকে এই পর্যন্ত আসতে তোমার তো একটা সময় লাগছে, এই জায়গা থেকে এই পর্যন্ত আসতে তো একটা সময় লাগছে। তাহলে এই সময়টা যদি তাকে টি দিয়া ভাগ দিই তাহলে এখানে কি একটা ত্বরণ পাওয়া যায় না।
তাহলে কোনো বস্তুর সময়ের সাথে বা একক সময়ে বেগ বৃদ্ধির হারকে কি বলে? ত্বরণ বলে। তাহলে এই সূত্রটা তো আমরা পাই। তাহলে এইখান থেকে টি তো গুণ আছে, এই জায়গায় কি আছে? ভাগ আছে। এই সাইডে যদি যায় তাহলে টি কি গুণ হয়ে যাবে না? তাহলে জিনিসটা দ্বারা কি এরকম না? তাহলে একটু খেয়াল করো তো ভাইয়া, ভি ইকুয়াল টু মাইনাস ইউ যদি সেটা পারে প্লাস হয়ে যাবে না? তাহলে ভি ইকুয়াল টু কি ইউ প্লাস এটি না? মিলছে? মিলছে? তাহলে আমার যদি একটা বস্তুর আদি বেগ দেওয়া থাকে, একটা বস্তুর শেষ বেগ দেওয়া থাকে, একটা বস্তুর সময় দেওয়া থাকে, তাহলে একটা বস্তুর ত্বরণও যদি দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আমি কি পাই? শেষ বেগ যদি নির্ণয় করতে চাই, তাহলে কি আমি এখান থেকে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি লিখতে পারবো না? যদি লিখতে পারো, তাহলে একটু খেয়াল করো দ্বিতীয় সূত্রটা কি বলছে। একটু দ্বিতীয় সূত্রটার দিকে খেয়াল করো। এবার আমরা দ্বিতীয় সূত্রটা নির্ণয় করব। দ্বিতীয় সূত্রে কি বলছে ভাইয়া? সাপোজ মনে করো দ্বিতীয়, আমরা এটা একটু প্রমাণ করে দেখি আগে। এস ইকুয়াল টু ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি। এটার প্রতিপাদন কিভাবে করা যায়? এইটা করতে গেলে তোমার প্রথমে কি করতে হবে? একটু চিন্তা করো, তোমার এই বস্তুটার এইবার তুমি মনে করো এইবার এই বস্তুটা কি বের করবা? এই বস্তুটা তুমি গড়বেগ বের করবা। কি বের করবা? গড়বেগ। এবার তোমার মনে করো এই বস্তুতে কোনো ত্বরণ দিবে না। কি দিবে না? ত্বরণ দিবে না। মনে করো এটা কোনো ত্বরণ নেই। এবার এই বস্তুতে কোনো কি নাই? ত্বরণ নেই। তাহলে যদি কোনো ত্বরণ না থাকে, তাহলে তুমি কি পাবা? একটু খেয়াল করো। তুমি যদি গড়বেগের কথা চিন্তা করো, তুমি এখান থেকে গড়বেগ নির্ণয় করবা। কি করবা? গড়বেগ নির্ণয় করবা। তাহলে আমরা কি পরিসংখ্যানে করছি না? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এক্স বার দিছিলাম না? এই যে বার বলতেছি, বার, এই বারটা কি গড় না? এই বারটা দ্বারা কি প্রকাশ করা হয়? গড়। তাহলে ভি বার ইকুয়াল টু ভি প্লাস ইউ বাই টু, অর্থাৎ এটা তার গাণিতিক গড়। এটা কি? এটা সাধারণ গাণিতিক গড়। মনে করো এইখান থেকে একটা বস্তু এই পর্যন্ত আসলো, তাহলে এখানে তার গড়বেগ কত? তাহলে গড়বেগ কত? এটা লিখতে পারি। সাধারণ গড়বেগ দুইটা ভ্যালু আছে আমার কাছে, ভি প্লাস ইউ। তাহলে এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। বুঝতে পারছি? যদি বুঝতে পারি, একটু খেয়াল করো, আমরা সূত্র কি বলছি? ভি ইকুয়াল টু এস বাই টি। তাহলে যদি আমি আবার গড়বেগ বের করি এই জায়গা থেকে, কারণ এই জায়গা থেকে এই পর্যন্ত আসতে তো একটা সরণ লাগছে, আমার শুধু কি নাই? ত্বরণ দেওয়া নেই। তাহলে এইখান থেকে আমি কি বের করতে পারি? এস বাই টি। ভি বার ইকুয়াল টু এস বাই টি। তাহলে এইখান থেকে কি লেখা যায় ভাইয়া? 2 নং সমীকরণ। তাহলে তুমি যদি 2 নং সমীকরণ লেখো, তাহলে এইবার কি করা যায় একটু খেয়াল করো তো। তুমি 1 ও 2 হতে পাও, 1 ও 2 হতে পাও। তুমি 1 ও 2 হতে কি পাও? যেহেতু দুইটাই ভি, তাহলে ভি ইকুয়াল টু ভি, ভি বার ইকুয়াল টু ভি বার। তাহলে ভি বার ইকুয়াল টু ভি বার যদি হয়, তাহলে এই জিনিসটা আমরা এই জায়গায় করি। তাহলে ভি বার ইকুয়াল টু ভি বার হলে প্রথমটা কি আছে? ভি প্লাস ইউ বাই টু ইকুয়াল টু এস বাই টি। তাহলে এস ভাগ আছে, এই সাইডে গেলে কি হবে? গুণ হবে। তাহলে যদি গুণ হয়, তাহলে এস ইকুয়াল টু ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি। বুঝতে পারছি? তাহলে যদি বুঝতে পারি, তাহলে কি 2 নম্বর সূত্র ডান? এটা হয়ে গেছে। এইবার আমরা কি করব? মনে করো আমাকে কি দিল? এবার আমাকে মনে করো এইটা যদি প্রতিপাদন করতে পারে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। একটু চিন্তা করো ভাইয়া, এটা যদি এখন প্রতিপাদন করি, মনে করো এবার আমার কাছে শেষ বেগ দেওয়া নেই। কি দেওয়া নেই? শেষ বেগ দেওয়া নেই। এবার যদি শেষ বেগ না দেওয়া থাকে, যদি ত্বরণ দেওয়া থাকে, আমার কাছে কি দেওয়া থাকে? ত্বরণ দেওয়া থাকে। যদি আদি বেগ দেওয়া থাকে, কোন একটা বস্তুর ত্বরণ দেওয়া থাকে, আদি বেগ দেওয়া থাকে, সরণ দেওয়া থাকে, সময় দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আমি কি করতে পারি?
এই সূত্রটা কি করতে পারি, প্রতিপাদন করতে পারি। একটু খেয়াল করেন তো ভাইয়া, তাহলে এখান থেকে আমি কি পাইছি, একটু আগে আমি 2 নম্বর যে সমীকরণ এটা করছিলাম, এটা থেকে কি পাইছিলাম, গড়বেগ পাইছিলাম না? সে গড়বেগ কি ছিল, গড়বেগ ভি বার ইকুয়াল টু এস বাই টি ছিল না? তাহলে টি যদি এই সাইডে নেই ভাইয়া, তাহলে কি হয়, এস ইকুয়াল টু ভি বার টি, এস ইকুয়াল টু ভি বার টি, এস ইকুয়াল টু ভি বার টি। ভি বার আর একটা কি ছিল, একটু মনে করো তো, একটু আগে পড়ছিলাম ভাই আমরা, ভি প্লাস ইউ বাই টু, একটা গড়বেগ ছিল না, ভি প্লাস ইউ বাই টু। তাহলে এই ভি বারের বদলে এটা লিখতে পারি, যদি এটা লিখি ভি বাই ইউ বাই ভি প্লাস ইউ বাই টু ইন্টু কি আছে ভাইয়া, টি আছে। একটু খেয়াল করো, তুমি প্রথম সূত্র কি প্রমাণ করছো, ভি ইকুয়াল টু কত, ইউ প্লাস এটি। তাহলে তুমি এই জায়গায় ভি এর জায়গায় কি বসাইতে পারো, ইউ প্লাস এটি প্লাস কি ইউ বাই টু ইন্টু কি টি ইকুয়াল টু এস। তাহলে এস ইকুয়াল টু, দুইটা ইউ থাকলে কি হবে, 2u প্লাস এটি বাই 2 ইন্টু টি। তাহলে এবার যদি তুমি গুণ করো, এস ইকুয়াল টু 2ut প্লাস এটি স্কোয়ার বাই 2। তুমি এবার আলাদা করো, 2ut বাই 2 প্লাস এ টি স্কোয়ার বাই 2 লেখা যায় না? যদি লেখা যায় তাহলে এটা কাটা যায় না? তাহলে কি হয়, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে কি মিলছে ভাইয়া? বলো তাড়াতাড়ি বলো ভাইয়া, মিলছে কিনা? তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটুকুর ভিতরে সমস্যা আছে কারো? যদি সমস্যা না থাকে তাহলে আমরা 4 নম্বর সমীকরণটা চলে যাই। 4 নম্বর সমীকরণ কি প্রতিপাদন করতে বলছে ভাইয়া? 4 নম্বরটা বলছে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। অর্থাৎ এবার তোমার কাছে সময় দেওয়া থাকবে না। কি দেওয়া থাকবে না? সময় দেওয়া থাকবে না। মনে করো এইখান থেকে তুমি এই পর্যন্ত আসছো, তোমার ইউ আছে, ভি আছে, এ আছে, এস আছে, কিন্তু তোমার কাছে কি নাই, টি নাই, অর্থাৎ সময় নাই। তোমার কাছে স্মরণ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, আদি বেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, কিন্তু তোমার কাছে কি নাই ভাইয়া? তোমার কাছে সময় নেই। অর্থাৎ সময়টাকে তোমার এখান থেকে কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে তুমি সময়টাকে কিভাবে বাদ দিবা? আমরা গড়বেগ পড়ছিলাম, এটা কি পড়ছিলাম? গড়বেগ ভি ইকুয়াল টু ভি বার ইকুয়াল টু ভি প্লাস ইউ বাই 2। এবং সেইখান থেকে আমরা 2 নং সমীকরণ যেটা পাইছিলাম, এস ইকুয়াল টু ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। এই সূত্রটা তো পাইছিলাম নাকি? একটু খেয়াল করেন তো ভাইয়া, আমার টিটাকে এখান থেকে কি করতে হবে? বাদ দিতে হবে না? টিটাকে কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে টি যদি তুমি বাদ দিতে চাও, তাহলে তুমি এই সূত্রটা থেকে কি পাও? একটু খেয়াল করো তো, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি প্লাস ভি যদি এই সাইডে চলে যায়, তাহলে ভি মাইনাস ইউ ইকুয়াল টু কত? এটি। তোমার লাগবে শুধু টি, তাহলে তুমি যদি লেখো ভি মাইনাস ইউ বাই এ, টি ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই এ, এটা কি তুমি লিখতে পারো? এটা কেন লিখলাম? এখান থেকে টিটারে বাদ দিতে হবে। এখান থেকে কি করতে হবে? টিটারে বাদ দিতে হবে। যদি টিটারে আমি এখন বাদ দিই, একটু খেয়াল করেন তো ভাইয়া, তাহলে ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টির মান কত? ভি মাইনাস ইউ বাই এ, ভি মাইনাস ইউ বাই এ। তাহলে এটা যদি গুণ করি তাহলে কি আসে? ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ বাই কত? 2a। এই তো। তাহলে 2a, এটা ভাগ আছে, এই সাইডে যদি আসি তাহলে গুণ হবে, তাহলে 2as সমান সমান এইটা কি হয়? a প্লাস বি ইন্টু a মাইনাস বি না? তাহলে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, মাইনাস ইউ স্কয়ার যদি ওই সাইডে পাঠাই তাহলে কি হবে? ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। মিলছে ভাইয়া? বুঝতে পারছো?
তাহলে প্রত্যেকটা সূত্র কি আমরা বুঝতে পারছি? সূত্রগুলো কিন্তু এইভাবেই নামছে। এরপরেও তোমাদের এমসিকিউর জন্য একটা সূত্র আছে যে তম সেকেন্ডের সূত্র, সেটা ইনশাল্লাহ আমরা যখন ম্যাথ করাবো টাইপ ভিত্তিক তখন সেই সময় দেখাই দেব। তো এখন কথা হচ্ছে হলো এই সূত্রগুলো কি তুমি একটু হইলে অনুভব করতে পারছো? যদি সূত্রগুলা তুমি অনুভব করতে পারো, যদি সূত্রগুলা তুমি অনুভব করতে পারো, তাহলে আমরা কি কি পাইলাম একটু খেয়াল করো তো ভাইয়া। কি কি পাইলাম একটু খেয়াল করো। আমাদের 4টা সূত্র পাইলাম। সেই 4টা সূত্র হয়েছিল v = u + at, s = v + u/2 × t। এরপরে কি পাইছি? s = ut + half at²। এরপর পাইছি v² = u² + 2as। এই তো একটু চিন্তা করেন তো ভাইয়া, যদি এইটা আদিবেগ 0 হইতো, আদিবেগ যদি 0 হইতো তাহলে v = কি 0 + at, তাহলে v = কি 80 না? আমার a যদি ধ্রুবক হইতো, a যদি কি হইতো ধ্রুবক হইতো, তাহলে কি এটা v সমানুপাতিক t লেখা যেত না? v সমানুপাতিক t লেখা যেত না? একটু খেয়াল করো তো ভাইয়া। তাহলে v সমানুপাতিক যদি t লেখা যায়, অর্থাৎ এই জায়গায় সময় যত বাড়বে বেগ তত বাড়বে, কারণ এইটা কি সুষম ত্বরণে চলতেছে। তাহলে সুষম ত্বরণে যদি কোনো বস্তু চলে, সুষম ত্বরণে যদি কোনো বস্তু চলে, তাহলে এই বস্তুটা যত সময় বাড়বে, যত সময় বাড়বে তত কি তার বেগ বেড়ে যাবে না? যার যত সময় বাড়বে বেগও তত কি আস্তে আস্তে বেড়ে যাবে। তাহলে এই জায়গায় যদি v সমানুপাতিক t বলি, অর্থাৎ এই জায়গায় এই সূত্রটা থেকে বা এই সমীকরণটা থেকে যদি u = 0 হয়, অর্থাৎ আদিবেগ যদি 0 হয়, অর্থাৎ স্থির অবস্থান থেকে যদি সে যাত্রা শুরু করে, তাহলে এর সম্পর্কটা হয় v সমানুপাতিক t, অর্থাৎ সময়ের সাপেক্ষে v কি করতে থাকবে? বাড়তে থাকবে। অর্থাৎ সময় যত গড়াবে বেগ তত বাড়বে। কিসের জন্য? সুষম ত্বরণের জন্য। কিসের জন্য? সুষম ত্বরণের জন্য। এইটা যেন তোমাদের মনে থাকে। একটু খেয়াল করো তো ভাইয়া, এরপর একটু খেয়াল করো তো, এইটা যদি s = u যদি 0 হয়, তাহলে থাকে কি হাফ at² না? তাহলে হাফ at² যদি থাকে, এইটা যদি ধ্রুবক হয়, হাফ a যদি কি হয় ধ্রুবক হয়, তাহলে s সমানুপাতিক আমি কি t² লিখতে পারি না? এই সমীকরণ থেকে এবার যদি এই সমীকরণ অনুযায়ী আমি আগাই, এই সমীকরণ অনুযায়ী যদি আমি আগাই, তাহলে এই সমীকরণ অনুযায়ী আগালে এই জায়গায় হাফ × a এটা যদি ধ্রুবক হয়, এটা যদি ধ্রুবক হয়, তাহলে s সমানুপাতিক কি t² না? তাহলে s সমানুপাতিক যদি t² হয়, তাহলে এটার দ্বারা কি বোঝায়? এটার দ্বারা বোঝায়, এই সূত্রটার দ্বারা বুঝাইতেছে যে কোনো একটা বস্তু সরণ তার সময়ের বর্গের সমানুপাতিক, তার সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ সরণ যদি 2 মিটার হয়, সমানুপাতিক, অর্থাৎ 2 দোকানে কত 4 সেকেন্ড, অর্থাৎ 4 সেকেন্ডে কোনো একটা বস্তু কত মিটার যাবে? 2 মিটার যাবে। তাহলে মনে করো আবার সরণ যদি মনে করো সাপোজ এরকমের হয় যে 4 মিটার, তাহলে 4 × 4 কত 16 সেকেন্ড, অর্থাৎ 16 সেকেন্ডে কোনো একটা গাড়ি 4 মিটার যাবে। এই তো, অর্থাৎ সময়ের বর্গের সমানুপাতিক কি তার সরণ। এরপরে এই সূত্র থেকে কি হয় দেখো তো, এটাও যদি আদিবেগ 0 হইতো, আদিবেগ যদি কি হইতো 0 হইতো, তাহলে v² কত 2as। তাহলে 2a যদি ধ্রুবক হয়, 2a যদি কি হয় ভাইয়া ধ্রুবক হয়, তাহলে v² = কত s। তাহলে v = কত √s। তাহলে v √s একটু খেয়াল করো, এটা একটু ভুল হয়েছে। তাহলে v সমানুপাতিক v² সমানুপাতিক কি s, তাহলে v সমানুপাতিক কি √s, v সমানুপাতিক কি √s। অর্থাৎ এই জায়গায় কি বলা যায় ভাইয়া, কোনো একটা বস্তুর বেগের পরিবর্তন তার সরণের বর্গমূলের সমানুপাতিক, তার সরণের বর্গমূলের সমানুপাতিক। যদি কোনো একটা বস্তুর বেগ মনে করো
16 মিটার/সেকেন্ড হয়, 16 মিটার/সেকেন্ড হয়, তাহলে ওই বস্তুটার স্মরণ হবে 4 মিটার। স্মরণ হবে কত মিটার? 4 মিটার। যদি কোনো একটা বস্তুর বেগ মনে করো 64 মিটার/সেকেন্ড হয়, তাহলে ওই বস্তুটার স্মরণ হবে 8 মিটার। এই তো, তাহলে কি মোটামুটি আমরা একটু বুঝতে পারছি এগুলা প্রত্যেকটার সাথে কোনটার সাথে কি সম্পর্ক হয়েছে, আমরা কি একটু হলেও বুঝতে পারছি? যদি বুঝতে পারো, তোমাদের গতির সমীকরণ কিন্তু আজকে শেষ হয়ে গেছে। তাহলে গতির সমীকরণের বেসিক ক্লাস, অর্থাৎ তাদের সূত্রের প্রতিপাদন, এই সম্পর্কে আমাদের আলোচনা করা শেষ। ইনশাল্লাহ আগামী নেক্সট ভিডিওতে তোমাদের জন্য আমরা পরন্ত বস্তুর যে সমীকরণগুলো আছে ওইটা কিভাবে হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। এরপরে ইনশাল্লাহ আমরা টাইপ ভিত্তিক ম্যাথে চলে যাব। এরপরে আমরা গতানুগতিক কিছু ম্যাথ করাবো, গাণিতিক সমস্যা করাবো। এই গাণিতিক সমস্যা করার পর ইনশাল্লাহ তোমার যে কোনো প্রশ্ন সৃজনশীল তুমি এমনিতেই অ্যান্সার করতে পারবে। তাহলে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই নিয়ে আজকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।